ক্লাস 12-এর একটা খুব সহজ থেকে একটা চ্যাপ্টার শুরু করছি। ভিডিওটা নামটা হলো সলিউশন, দ্রবণ। সলিউশনটা মানে কি, কি বুঝবো সলিউশনটা মানে কি? দ্রবণ মানে তোমরা একটা কথা জানো, ধরো সচরাচর বাড়িতে যেটা খুব সকালে করা হয়, ধরো একটা জল নেওয়া হলো গ্লাসে করে, জলটা তাতে কিছু চিনি আর লেবু, এই তিনটে জিনিস মিলে একটু মিক্সচার করা হবে, ঠিক আছে? এই যে মিক্সচারটা তৈরি হলো এটাকেই বলা হবে সলিউশন বা দ্রবণ, যেটা অ্যাকচুয়ালি কি আমার সলিউশন, একটা হোমোজিনিয়াস সলিউশন। মানে কি, ধরো শরবতটা যখন আমি তৈরি করছি, চিনিটা যখন গোলাচ্ছি, লেবুটা যখন গোলাচ্ছি, তারপরে যে রেজাল্টেন্ট যে শরবতটা পাচ্ছি, যেটাকে আমরা সলিউশন বলছি, সেই সলিউশনে দেখবে কোথাও এরকম পাবে না যেখানে ধরো লেবুর টক ভাবটা বেশি বা কোথাও চিনির মিষ্টি ভাবটা বেশি, এরকম তুমি পাবে না। কী পাবে? দ্য এন্টায়ার সলিউশন, পুরো সলিউশনটার মধ্যে তুমি যেমন পরিমাণ মিষ্টিটা পাবে, ঠিক সেই পরিমাণ টকটাও পাবে লেবুর। ঠিক এই যে পুরো এন্টায়ার সলিউশনে যে টোটাল যে পার্টিকেলগুলো আছে, আমার যে টোটাল যে মিক্সচারটা তৈরি করেছে যে সলিউশনটা, সেটার প্রপার্টিটা প্রত্যেকটা জায়গায় সেম। সেই ধরনের সলিউশনকে বলা হয় হোমোজিনিয়াস মিক্সচার। তো আমাদের এই চ্যাপ্টারে যে এই সিলেবাসের মধ্যে যেটা রয়েছে যে সলিউশন চ্যাপ্টারটা, সেখানে আমরা অ্যাকচুয়ালি সলিউশন মানে যে হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অ্যান্ড মোর কম্পোনেন্ট, এই জিনিসটা নিয়ে মেনলি আলোচনাটা হবে। তো যেহেতু হয় এই সলিউশনটা তৈরি হচ্ছে, সেই সলিউশনের দুটো পার্ট হয়। একটাকে বলা হয় সলিউট আর একটাকে বলা হয় সলভেন্ট। একটাকে বলা হয় দ্রাবক বাংলায়, আর একটাকে বলা হয় দ্রাবক। এবার কথা হচ্ছে যে সলিউটটা জেনারেলি স্মলার কোয়ান্টিটিতে থাকে। যেমন তুমি যতটা জল নেবে ঠিক ততটা নিশ্চয়ই চিনি দেবে না বা ততটা নিশ্চয়ই লেবু দেবে না। তাহলে যেটা স্মলার কোয়ান্টিটি থাকবে সেটাকে বলা হয় সলিউট। সেটা তিনটে ফেজের হতে পারে: সলিড, লিকুইড, গ্যাস। এবং সলভেন্ট যেটা আমার লার্জার কোয়ান্টিটিতে থাকবে, সেটাও তিনটে হতে পারে: সলিড, লিকুইড অথবা গ্যাস। কিন্তু আমাদের এখানে যেটা জানতে হবে সেটা হলো, আমরা এই আমাদের সিলেবাসে যা আছে, সলভেন্টটা মেনলি লিকুইড ভাববো, আর সলিউটটাকে সলিড ভাবতে পারি অথবা গ্যাস ভাবতে পারি। এই দুটো মিক্সচার নিয়েই আমরা অ্যাকচুয়ালি সলিউশনটা নিয়ে আলোচনা হবে। তাহলে একটা জিনিস এখান থেকে জানতে পারলাম যে সলিউটটা আমার স্মলার কোয়ান্টিটির থাকে, এবং সেটা জেনারেলি আমাদের এন্টায়ার সিলেবাস যে ক্লাস 12-এর যে সিলেবাসে আছে সেটা জানবো মেনলি সলিউট মানেই এটা কঠিন সলিড সলিড পার্টিকেল, আর সলভেন্ট মানেই লিকুইড পার্টিকেল যেটা লার্জার কোয়ান্টিটিতে থাকে। এবং এটা এন্টায়ার সলিউশনের যে প্রপার্টিটা, ফিজিক্যাল প্রপার্টিটা, সেটা আমার সলভেন্টের প্রপার্টির উপরই ডিপেন্ড করে। মানে ধরো আমি শরবত বানাচ্ছি, শরবতটা আলটিমেট যে সলিউশনটা তৈরি হলো সেটা নিশ্চয়ই সলিড হবে না, মানে সেটা চিনির ওপর ডিপেন্ড করবে না, সেটা ডিপেন্ড করবে আমার সলভেন্ট যেটা লার্জার অ্যামাউন্টে আছে ওয়াটার, সেই ওয়াটারের ফিজিক্যাল প্রপার্টির উপর বা তার ফিজিক্যাল স্টেটের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই হচ্ছে ছোটোখাটো একটু ডিসকাশন টাইপের হলো, ইন্ট্রোডাকশন টাইপের। এবার কথা হচ্ছে যে ক্লাস 11-এ আমরা কনসেন্ট্রেশন টার্মটা পড়ে এসেছি। সেই কনসেন্ট্রেশনটাকে কীভাবে ডিফাইন করা হয় বা কনসেন্ট্রেশনের কতগুলো টার্ম আছে, সেই জিনিসগুলো অলরেডি আমরা ক্লাস 11-এ কিছুটা আইডিয়া আছে। তো ক্লাস 12 এই চ্যাপ্টারটা শুরু করার সময় প্রত্যেকটা জায়গায় এই কনসেন্ট্রেশন টার্মগুলো লাগবে। তাই এই জিনিসটা আগে ঝালিয়ে নিচ্ছি যে কনসেন্ট্রেশন ব্যাপারটা কী, সেটা ডিটেলসে আলোচনা করব। তো ফার্স্টে ভাবি যে কনসেন্ট্রেশন জিনিসটি কি। কনসেন্ট্রেশন হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউটস ডিজলভ ইন সলভেন্ট। তার মানে কতটা পরিমাণ সলিউট আমার সলভেন্টের মধ্যে ডিজলভ আছে, সেটাই হলো কনসেন্ট্রেশন। এবার সেটা বিভিন্ন টার্মে হতে পারে, ধরো কত গ্রাম সলিউট ডিজলভ হয়েছে, কি কত মোল আছে, কি কত ভলিউমে আছে, সেটার উপর ডিপেন্ড করে আমার কনসেন্ট্রেশন টার্মগুলো হবে। সেই কনসেন্ট্রেশন টার্মগুলো আমি দুটো ভাগে ক্লাসিফাই করেছি। একটা হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট মানে যেটা রিলেটেড টু ভলিউম, মানে ভলিউম রিলেটেড যে কোনো কনসেন্ট্রেশন টার্মকে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্ম বলবো। আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম সেটাকেই বলবো যেটা রিলেটেড টু মাস, অর্থাৎ মাসের ওপর ডিপেন্ড করে, সেটাকেই আমরা বলবো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম। এবার টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশনের টার্মগুলো কি, সেগুলো আস্তে আস্তে জানবো। তার ডেফিনেশন, তার প্রপার্টি, তার ফর্মুলা, এগুলো সম্পর্কে আস্তে আস্তে জানবো। তাহলে ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলো সম্পর্কে জানবো। টেম্পারেচার ডিপেন্ডেন্ট,
ডিপেন্ডেন্ট টার্মগুলো। ফার্স্টে যে টার্মটা জানবো সেটা হলো ভলিউম বাই ভলিউম, অর্থাৎ ভলিউম পার্সেন্টেজ, যেটাকে আমরা ডিনোট করি পার্সেন্টেজ অফ ভি বাই ভি। এই জিনিসটা মিনিংটা কি? কথা হচ্ছে যে ভি বাই ভি মানে হচ্ছে, ফর্মুলাটা যদি এভাবে ডিনোট করি আমি, পার্সেন্টেজ অফ ভি বাই ভি মানে হলো ভলিউম অফ সলিউট, ভলিউম অফ সলিউট, অবশ্যই এটা ইন ml ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন, এটাও ইন ml ইন্টু 100। এবার যে জিনিসটা জানবো পার্সেন্টেজ অফ ডব্লিউ বাই ভি মানে মাস বাই ভলিউম পার্সেন্টেজ, মানে ওয়েট অফ সলিউট ইন গ্রাম ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন ml ইন্টু 100। ফর এক্সাম্পল যদি এটা নিয়ে নিই, ধরো 10% ইথানল সলিউশন ইন ওয়াটার, মানেটা কি? ধরো 10 ml অফ ইথানল ডিজলভ ইন ওয়াটার such that the total volume of ethanol is 100 ml। অর্থাৎ টোটাল আমার সলিউশনটা যদি 100 ml হয়, তার মধ্যে ইথানলটা কত রয়েছে? 10 ml। এটা কি দ্বারা প্রকাশ করা হলো? পার্সেন্টেজ অফ ভলিউম বাই ভলিউম। যখনই আমরা কনসেন্ট্রেশন টার্মটাকে যে কোনো পার্সেন্টেজ ফর্মুলা দেখব, তখন আমাদের ভেবে নিতে হবে যে টোটাল আমার সলিউশনটা 100 ml এর মধ্যে বা 100 গ্রামের মধ্যে, যাই ভাবি না কেন, 100-র মধ্যে কত ভাগ আছে, সেটাই আমরা জানবো পার্সেন্টেজ অফ সামথিং, ভি বাই ভি, ডব্লিউ বাই ভি, আর সামথিং কিছু একটা। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার কনসেন্ট্রেশনের একটা টার্ম, যেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এর এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন সব কিছু আমরা জানবো পরবর্তীকালে আস্তে আস্তে। নেক্সট একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট টার্মে যেটা চলে যাব, সেকেন্ড টার্ম একই রকম প্রায় সিমিলার ভাবে, যেটা হলো ppm, অর্থাৎ পার্টস পার মিলিয়ন। মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 6। এই টার্মটাকে কাজে লাগিয়ে আমরা দুটো টার্ম জানবো, একটা হলো ppm ইন ভি বাই ভি আর ppm w বাই ভি। তাহলে ppm এখানে লিখে দিচ্ছি, ppm ভি বাই ভি মানে হলো ভলিউম অফ সলিউট ইন ml ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন ml। এখন আর এই ইনটু 100 থাকবে না, এখন হয়ে যাবে ইনটু 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ মিলিয়নের মধ্যে কতটা। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ppm w বাই ভি যদি এটা দেখি, তাহলে ওয়েট অফ সলিউট ইন গ্রাম ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন ml ইনটু একই 10 টু দি পাওয়ার 6। তাহলে এটাই আমরা বলবো ppm, মানে মিলিয়নের মধ্যে কতটা আছে। তাহলে এটা সেকেন্ড টার্ম হয়ে গেল, একদম ছোট্ট টার্ম। এবার থার্ড যে কনসেন্ট্রেশনের টার্মটা আসবো সেটা হলো মোলারিটি। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা বোঝার জন্য, কারণ এখান থেকেই, এই কনসেপ্টটা থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো পরীক্ষাতে আছে। 3 নম্বর টার্ম হলো মোলারিটি, যেটা ডিফাইন করা হয় বা ডিনোট করা হয় ক্যাপিটাল এম। এটা দেখো, অর্থাৎ মোলারিটি ডেফিনেশন কি? নাম্বার অফ মোলস অফ সলিউট dissolved in 1 liter of সলিউশন। অর্থাৎ 1 লিটার টোটাল যে সলিউশনটা, 1 লিটার টোটাল সলিউশনের মধ্যে কত মোল সলিউট ডিজলভ আছে, সেটাকেই ডিফাইন করা হবে মোলারিটি। এবার এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি ভাবি আমি, তাহলে মোলারিটি ইকুয়ালস টু moles of solute divided by volume of, অর্থাৎ 1 লিটার ভলিউম অফ সলিউশন, বা এটাকে আমরা লিখতে পারি নাম্বার অফ মোলসকে n দিয়ে ডিনোট করা হয় ডিভাইডেড বাই VL, 1 লিটার অফ দ্য ভলিউম অফ সলিউশন। আবার ক্লাস 11 এর কনসেপ্ট থেকে যদি আমরা জানি যে নাম্বার অফ মোলস এটা ইকুয়ালস টু ওয়েট টেকেন
ডিভাইডেড বাই মোলার মাস অফ দ্য সলিউট। তাহলে ওয়েট অফ সলিউট, এটাকে ডিনোট করা হয় ডব্লিউ দ্বারা, ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট, এটাকে ডিনোট করা হয় এমএস দ্বারা। অর্থাৎ এবার যদি রিঅ্যারেঞ্জমেন্ট করে পুরো ব্যাপারটাকে লিখতে যাই, তাহলে মোলারিটি ইকুয়ালস টু মোল বাই ভলিউম। তাহলে মোলের জায়গায় লিখতে পারি এখন ডব্লিউ বাই এম এস ইন্টু ভিএন। এটাই হলো আমার মোলারিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, এরপর ছোট্ট একটা প্রবলেম করলে ব্যাপারটা বোঝা যাবে। ছোট্ট একটা প্রবলেম বলা আছে যে ক্যালকুলেট দ্য মোলারিটি অফ এ সলিউশন কন্টেনিং 5 গ্রাম অফ NaOH। NaOH 5 গ্রাম in 450 ml of solution। এর মোলারিটিটা কত হবে এটা ক্যালকুলেট করতে বলেছে। ঠিক আছে, তাহলে NaOH-টা আমার কি সলিউট। তাহলে যদি মোলারিটি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে এক্সপ্রেশনটা কি বলেছে, ডব্লিউ মানে ওয়েট অফ NaOH, যেটা আমার বলেছে অলরেডি 5 গ্রাম, ডিভাইডেড বাই MS অর্থাৎ মোলার মাস অফ সলিউট। তাহলে মোলার মাস অফ NaOH সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সেটা ইকুয়ালস টু কি, সোডিয়ামের মলিকুলার ওয়েট 23 প্লাস অক্সিজেনের 16 প্লাস 1, তার মানে 23 প্লাস 16 প্লাস 1 ইকুয়ালস টু হচ্ছে আমার 40 গ্রাম পার মোল। এবার ভলিউম ইন কি বলেছে, ভলিউম ইন লিটার, 1 লিটার অফ ভলিউম, 1 লিটার অফ সলিউশন। তাহলে এখানে কি আমার বলেছে, ml এ বলেছে, তাহলে এটাকে লিটারে কনভার্ট করতে হবে। 450 ডিভাইডেড বাই 1000, এটা আমার হয়ে গেল লিটার। এবার তুমি ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে m ইকুয়ালস টু w 5 গ্রাম ডিভাইডেড বাই 40 ইন্টু 450 বাই 1000, এবার 1000টা উপরে উঠে যাবে 1000। এবার এটা ক্যালকুলেট করে যেটাই আসবে এটা হলো তোমার মোল পার লিটার, এটা হলো ইউনিট। তাহলে এটাই হলো মোলারিটির এক্সপ্রেশন বা মোলারিটির ছোট্ট অ্যাপ্লিকেশন। এগুলো নিয়ে পরে অ্যাপ্লিকেশন নিয়ে আরও গল্প বলা হবে। তো আমরা যে কনসেন্ট্রেশন যে টার্মগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট জানছি সেটা আস্তে আস্তে জেনে নিই। এবার নতুন যে টার্মটা জানবো সেটা নর্মালিটি, মোস্ট ইম্পর্টেন্ট। নর্মালিটি এটা হলো তোমার ফোর্থ কনসেন্ট্রেশন টার্ম, নর্মালিটি, যেটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল এন দ্বারা। ঠিক আছে, তো এটা ডেফিনেশন কি, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ solute dissolved in 1 liter volume of solution। অর্থাৎ টোটাল আমার সলিউশনটা যদি 1 লিটার হয়, সেই 1 লিটারের মধ্যে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, এবার ওখানে জেনেছিলাম নাম্বার অফ মোলস, এবার আমরা জানবো নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, মানে কত ইকুইভ্যালেন্ট তোমার সলিউটটা ডিজলভ হয়েছে, সেটাই হলো নর্মালিটি ডেফিনেশন। এবার কথা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট জিনিসটা কি। ইকুইভ্যালেন্ট মানে হলো, ইকুইভ্যালেন্ট সমান হলো ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট। অর্থাৎ এখানে আমরা যখন নাম্বার অফ মোলস পড়েছিলাম সেখানে কি বলেছিলাম, ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট। কিন্তু এখানে জানবো ইকুইভ্যালেন্ট মানে হলো ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস, যেটাকে ডিনোট করা হয় ইএস দ্বারা, ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট। এবার কথা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট মাস আর মোলার মাস এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, এখন সেটা যদি জানতে যাই তাহলে ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু
মোলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। প্রত্যেকটা জিনিস ভালো করে খেয়াল করো। ফার্স্টে বলেছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার অফ ভলিউম। তাহলে প্রথম কথা যে ইকুইভ্যালেন্টটা কি সেটা জানতে হবে। ইকুইভ্যালেন্ট যখনই জানতে গেলাম তখন জানলাম ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়েট টেকেন ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট। এবার কথা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট মাসটা কি সেটা যখন জানলাম তখন দেখতে পেলাম যে ইকুইভ্যালেন্ট মাস ইকুয়ালস টু মোলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। এবার মোলার মাসটা কি সেটাও আমরা জানি, মোলার ওয়েট মলিকুলার ওয়েট থেকে ক্যালকুলেট করতে পারবো। তো নতুন আরেকটা টার্ম চলে এলো, সেটা হলো এন ফ্যাক্টর। ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে জানতে হবে। এবার কথা হচ্ছে যে এন ফ্যাক্টর জিনিসটা সেটা নিয়ে একটু আলোচনা করা যায়। তো এন ফ্যাক্টর নিয়ে যখনই আলোচনা করতে যাব, এন ফ্যাক্টর এই জায়গাটা নিয়ে যখন আলোচনা করতে যাব, এন ফ্যাক্টর কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। যে অ্যাসিড বেসের ক্ষেত্রে একরকম এন ফ্যাক্টর ডিটারমাইন করা হয়, সল্টের ক্ষেত্রে একরকম, অক্সিডাইজিং রিডিউসিং এজেন্টের ক্ষেত্রে একরকমভাবে ডিটারমাইন করা হয়। সেগুলো আস্তে আস্তে জানছি। তাহলে ফার্স্টে যেটা জানছি ফর অ্যাসিড অ্যান্ড বেস। ধরো সিম্পল একটা অ্যাসিড দেওয়া আছে HCl, এর এন ফ্যাক্টর কত, কি একটা NaOH বেস দেওয়া আছে, এর এন ফ্যাক্টর কত, সেইগুলো যখন ক্যালকুলেট করতে যাব তখন জানা হবে যে এন ফ্যাক্টর মানে হলো ফর অ্যাসিডের ক্ষেত্রে নাম্বার অফ H plus given by an acidic solution। অর্থাৎ একটা অ্যাসিডিক সলিউশন যতগুলো H প্লাস দেবে সেটাকেই বলা হবে ওই অ্যাসিডটার এন ফ্যাক্টর। অথবা বেসের ক্ষেত্রে বলতে পারি নাম্বার অফ OH মাইনাস গিভেন বাই এ বেসিক সলিউশন। অর্থাৎ একটা বেসিক সলিউশন কতগুলো OH মাইনাস ডোনেট করছে ইন অ্যাকোয়াস সলিউশন অবশ্যই। তাহলে HCl এর ক্ষেত্রে কতগুলো H প্লাস ডোনেট করছে, একটা, তাই এর এন ফ্যাক্টর 1। NaOH এর ক্ষেত্রে অ্যাকোয়াস সলিউশনে OH মাইনাস একটাই ডোনেট করছে, তাই এন ফ্যাক্টর হলো 1। আবার যদি H2SO4 এর ক্ষেত্রে দেখি, H2SO4 এর ক্ষেত্রে দুটো H প্লাস ডোনেট করছে, তাই এন ফ্যাক্টর 2। HNO3 এর ক্ষেত্রে এন ফ্যাক্টর 1। তো এভাবে বের করতে পারি CH3COOH অ্যাসিডিক অ্যাসিড এন ফ্যাক্টর 1। তাহলে এটাই হলো এন ফ্যাক্টর, মানে অ্যাসিড বা বেসের ক্ষেত্রে এন ফ্যাক্টর ডিটারমাইন করা হবে অ্যাকোয়াস সলিউশনে যতগুলো H প্লাস ডোনেট করবে বা OH মাইনাস ডোনেট করবে সেটার উপর ডিপেন্ড করে এন ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করা হবে। আবার একই এই এন ফ্যাক্টরগুলো যদি আমরা সল্টের ক্ষেত্রে দেখি, ফর সল্ট সেখানে কি করতে হচ্ছে, সল্টের ক্ষেত্রে এভাবে ক্যালকুলেট করা হবে যে টোটাল ম্যাগনিটিউড অফ চার্জ, সেটা দুটো হতে পারে, টোটাল ম্যাগনিটিউড অফ পজিটিভ অর নেগেটিভ চার্জ। অর্থাৎ নেগেটিভ বা পজিটিভ চার্জ টোটাল যতগুলো তার ম্যাগনিটিউডটা, আমরা চার্জ নিয়ে মাথা ঘামাবো না, যদি পজিটিভটা ধরি তাহলে পজিটিভটার ম্যাগনিটিউড কত সেটা জানলেই হবে, নেগেটিভ ধরলে নেগেটিভটা ম্যাগনিটিউড জানলেই হবে। ধরো একটা সল্ট, একটা এক্সাম্পল নিয়ে নিলাম, এখন ধরো একটা সল্ট নিলাম Na2CH, সোডিয়াম কার্বনেট, সেটা যখন ভেঙে যাবে, ডিকম্পোজ করবে, সেটা কি তৈরি করবে 2Na প্লাস CO3 2 মাইনাস। এবার তুমি পজিটিভ চার্জের ম্যাগনিটিউডটা ক্যালকুলেট করো, টোটাল পজিটিভ চার্জ রয়েছে এখানে দুটো, অথবা তুমি নেগেটিভ চার্জ দিয়ে ভাগ করো সেটাও আছে দুটো। তার মানে আমরা ম্যাগনিটিউডটা দেখবো, পজিটিভ বা নেগেটিভ এই টার্মগুলোকে আমরা দেখবো। ম্যাগনিটিউডটা যখন দেখতে পাচ্ছি এখানে 2, তাহলে Na2CO3 এর ক্ষেত্রে এন ফ্যাক্টরটা হবে আমার 2। অথবা যদি Al2SO4 হোল 3 এরকম একটা সল্ট নিয়ে নিই, তাহলে এই সল্টটা যখন ডিসোসিয়েট করবে 2Al3 প্লাস 3SO4 2 মাইনাস, তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমার ম্যাগনিটিউডটা হলো 6। অর্থাৎ এই সল্টটার ক্ষেত্রে এন ফ্যাক্টরটা হলো আমার 6। তাহলে সল্টগুলোর ক্ষেত্রে যতগুলো পজিটিভ বা নেগেটিভ চার্জ পাওয়া যাবে তার ম্যাগনিটিউডটাকেই বলবো তার এন ফ্যাক্টর। অথবা আবার অক্সিডাইজিং বা রিডিউসিং এজেন্টের ক্ষেত্রে সেটা দেখি, ফর অক্সিডাইজিং অর রিডিউসিং, এদের ক্ষেত্রে কি নাম্বার অফ ইলেকট্রন
ট্রান্সফার। কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। ধরো এক্সাম্পল ধরে নিলাম KMnO4, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হলো +7। ধরো অ্যাসিডিক মিডিয়ামে KMnO4 কনভার্টেড হচ্ছে আমার Mn2+, তাহলে এখানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে দেখো, +7 থেকে +2, তার মানে 5টা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে n ফ্যাক্টর হবে 5। আবার এটাই যদি বেসিক সলিউশনের ক্ষেত্রে দেখি, OH মাইনাস এটা ট্রান্সফার হয়ে যাবে K2MnO4 +6, অর্থাৎ এখানে n ফ্যাক্টরটা হবে আমার 1, ঠিক আছে। আবার নিউট্রাল সলিউশনের ক্ষেত্রে H2 এর ক্ষেত্রে এটা ট্রান্সফার হয়ে যাবে MnO2 অর্থাৎ +4। তার মানে এখানে ইলেকট্রন ট্রান্সফারটা কত হচ্ছে, +7 টু +4, তার মানে 3টে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তার মানে n ফ্যাক্টরটা 2। তাহলে বিভিন্ন সলিউশনের উপর ডিপেন্ড করে KMnO4 এখানে প্রত্যেকটা জায়গায় অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে, কিন্তু অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে একরকম অক্সিডাইজিং এজেন্ট, বেসিক সলিউশনের ক্ষেত্রে, নিউট্রাল সলিউশনের ক্ষেত্রে প্রত্যেকটাতে আলাদা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে। তো কাজ করার ফলে কি হচ্ছে, তোমার প্রত্যেকটা জায়গায় ইলেকট্রন ট্রান্সফারটা চেঞ্জ হচ্ছে। তো যেখানে ইলেকট্রন ট্রান্সফার যতগুলো হচ্ছে তার এন ফ্যাক্টর ঠিক ততগুলো হয়। এবার এভাবে তুমি এখান থেকেই বের করতে পারবে। ধরো তোমাকে বললো যে ইকুইভ্যালেন্ট ওয়েট আর তোমার মোলার মাস, ইকুইভ্যালেন্ট মাস আর মোলার মাসের মধ্যে পার্থক্যটা তুমি খেয়াল করো। ধরো তোমাকে বললো যে মোলার মাস অফ KMnO4, এটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। পটাশিয়ামের মলিকুলার ওয়েট, ম্যাঙ্গানিজের মলিকুলার ওয়েট, অক্সিজেনের মলিকুলার, এইভাবে তুমি মোলার মাসটা ক্যালকুলেট করতে পারবে। কিন্তু পার্থক্য হচ্ছে ইকুইভ্যালেন্ট মাসের সঙ্গে, আমি ধরে নিলাম ইন অ্যাসিডিক সলিউশন, ইন অ্যাসিড, তো তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাসটা যেটা বলবো সেটা হলো মোলার মাস অফ KMnO4 ডিভাইডেড বাই তার এন ফ্যাক্টর। এন ফ্যাক্টরটা কত এখানে? 5। তার মানে মোলার মাসটা যেটা আমরা মলিকুলার ওয়েট থেকে সিম্পলভাবে ক্যালকুলেট করতে পারি সেটা হয়ে যাবে মোলার মাস, কিন্তু ইকুইভ্যালেন্ট মাস মানে কি, কতগুলো এন ফ্যাক্টর আছে সেইটা দিয়ে তোমাকে ডিভাইড করতে হবে। তার মানে দেখতে পাচ্ছি এখানে ইকুইভ্যালেন্ট মাসটা মোলার মাসের থেকে অনেকটাই কমে যাচ্ছে। তাহলে এবার পুরোনো সেই কথাতেই চলে আসি, ফার্স্টে যে জায়গাটা ছিল, এই ফর্মুলাটাতে এখন আমরা আসতে পেরেছি যে ইকুইভ্যালেন্ট মাস of solute equals to molar mass of solute divided by n factor। এবার নর্মালিটি ইকুয়ালস টু কি ছিল, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই 1 লিটার ভলিউম অফ সলিউশন। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে কি পাচ্ছি এখানে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে হলো ওয়েট টেকেন বা ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট মাস অফ সলিউট ইনটু ভলিউম ইন লিটার। ইকুইভ্যালেন্ট মাসের জায়গায় এখন আমরা লিখব W বাই মোলার মাস, MS, মোলার মাস অফ সলিউট ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। তাহলে এন ফ্যাক্টরটা চলে যাবে এখানে, এন ফ্যাক্টর ইনটু VN। এটা হলো আমার তোমার নর্মালিটির এক্সপ্রেশন। এবার কথা হচ্ছে যে মোলারিটিতে কি দেখতে পেয়েছিলাম, এইটা মানে হলো আমার মোলারিটি। তার মানে এখন লিখতে পারি নর্মালিটি ইকুয়ালস টু মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। তাহলে এটা হলো নর্মালিটি আর মোলারিটির মধ্যে একটা কোরিলেশন। সিম্পল যদি তোমাকে কোনো একটা প্রবলেমে নর্মালিটি বের করতে বলে তাহলে সেখান থেকে লিখতে পারবে ওয়েট অফ সলিউট ডিভাইডেড বাই মোলার ইনটু এন ফ্যাক্টর ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট ইনটু ভলিউম অফ সলিউশন। কিন্তু তোমাকে যদি বলা হয় কোনো একটা জায়গায় মোলারিটি দেওয়া থাকে, তাহলে সিম্পল সেই সলিউশনটার ক্ষেত্রে তুমি এন ফ্যাক্টরটা বের করে নিতে পারবে, সেখান থেকে নর্মালিটি ইজিলি ক্যালকুলেট করা যায় মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। এটা রিলেশন জানা হয়ে গেল। ফোর্থ, টাইম ইন্ডিপেন্ডেন্ট, তোমার টাইম ডিপেন্ডেন্ট যে কনসেন্ট্রেশন টার্ম সেটা আমার আলোচনা হয়ে গেল। এখান থেকে আরেকটা জিনিস বলা যেতে পারে যে যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট টার্মটা জেনেছি, এখানে আরেকটা জিনিস বলে দিই যে ইকুইভ্যালেন্ট এটা ইকুয়ালস টু কি হলো আমার, ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু
মানে মোলের সঙ্গে ইকুইভ্যালেন্টের পার্থক্যটা কোথায়? মোলারিটির ক্ষেত্রে বলেছিলাম নাম্বার অফ মোলস, আর এখানে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। তাহলে এখান থেকে লিখতে পারি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু মোলস ইনটু এন ফ্যাক্টর। অর্থাৎ মোলটাকে যদি আমরা এন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমার ইকুইভ্যালেন্ট ব্যাপারটা চলে আসবে। তো এটা একটা খুব ভালো রিলেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, এটাই নিউমেরিক্যাল প্রবলেমের জন্য কাজে লাগতে পারে। তা এই যত সব টার্মগুলো, কনসেন্ট্রেশনের টার্মগুলো আলোচনা হলো, এটা প্রত্যেকেই হলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্ম। এইবার আস্তে আস্তে জানবো আমরা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন টার্মগুলো কোনগুলো আছে। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টের মধ্যে ফার্স্টে যেটা নেবো সেটা হলো পার্সেন্টেজ W/W। এটা নিয়ে আর এক্সপ্রেশন করার দরকার নেই, বুঝতে পেরেছো। ওয়েট অফ সলিউট ইন গ্রাম ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইন গ্রাম, দুটোই গ্রাম হবে W/W। যেহেতু এটা রিলেটেড টু মাস তাই বলেছি এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট ইনটু 100। এটা যদি তুমি ppm ভাবো, ppm W/W, তাহলে এখান থেকে বলতে পারো ওয়েট অফ সলিউট গ্রাম ডিভাইডেড বাই ওয়েট অফ সলিউশন ইন গ্রাম ইনটু, এটা 100 না হয়ে যাবে এখন 10⁶। ঠিক আছে, এটা নিয়ে আর বেশি ডিসকাস করবো না। নেক্সট চলে যাচ্ছি মোল ফ্র্যাকশন। সেকেন্ড যে টার্মটা এটা হলো মোল ফ্র্যাকশন, যেটা ডিনোট করা হয় ক্যাপিটাল এক্স। মোল ফ্র্যাকশন মানে কি, যে কোনো একটা ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি, ধরো বাজার থেকে তোমার বাবা একটা কেক কিনে এনেছে, সেটা তোমার ভাই বোন মিলে 3-4 জন আছে, তোমাদের মধ্যে ভাগ করে দেবে। তাহলে কেমন করে ভাগ করবে? ধরো তোমার সিস্টেমের মধ্যে এখানে আছে আমার A, B অ্যান্ড C, 3জন ভাই বোন 3জনে মিলে আছে। তাহলে সেটাকে ভাগ করবে কীরকমভাবে? ধরো টোটাল একটা কেক কিনে এনেছে, সেটাকে সমান ভাগে ভাগ করবে। তাহলে কীভাবে ভাগ করবে? ধরো বলবে XA মানে মোল ফ্র্যাকশন অফ A, মানে টোটাল ভাগটার মধ্যে কতটা A পাবে। তাহলে সেখান থেকে বলতে পারি নাম্বার অফ মোলস অফ A ডিভাইডেড বাই NA প্লাস NB প্লাস NC। অর্থাৎ তুমি কেকটার যদি 1 টুকরো পাও, তাহলে তোমার ভাগটা ডিভাইডেড বাই টোটালটা, সেটা করলেই তুমি কতটা ভাগ পেয়েছো সেটা বোঝা যাবে। আবার উল্টো করে বলতে পারি XB এটা ইকুয়ালস টু নাম্বার অফ মোলস অফ B ডিভাইডেড বাই টোটাল মোলস। টোটালটা মোলটার মধ্যে NA প্লাস NB প্লাস NC এই টার্মগুলো থাকবে। অর্থাৎ নাম্বার অফ মোলস অফ A ডিভাইডেড বাই টোটাল অফ মোলস, এটাকেই বলা হয় মোল ফ্র্যাকশন। আরেকটা লাইন এক্সট্রা বলতে পারি যে মোল ফ্র্যাকশন অফ A প্লাস মোল ফ্র্যাকশন অফ B প্লাস মোল ফ্র্যাকশন অফ C, অর্থাৎ টোটাল মোল ফ্র্যাকশনটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার 1। অর্থাৎ যদি এখান থেকে লিখতে পারি, যেমন সিস্টেমের মধ্যে দুটো কম্পোনেন্ট আছে A আর B, তাহলে এখান থেকে লিখতে পারি XA প্লাস XB ইকুয়ালস টু 1, অর্থাৎ XB ইকুয়ালস টু 1 মাইনাস X। এই টার্মগুলো ইজিলি একদম প্রিলিমিনারি ম্যাথমেটিক্সের মতো ছোট্ট করে লেখা যায়। স্বাভাবিক জানতে হবে টোটাল ভগ্নাংশ তো এক ধরেই আমরা সব কিছু ক্যালকুলেট করি ছোটোবেলা থেকে, যা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো করে এসেছি। তো এটা হলো মোল ফ্র্যাকশন। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আবার মোলালিটি। থার্ড যে টার্মটা বলবো সেটা হলো মোলালিটি। স্মল m দিয়ে ডিনোট করা হয়, যেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট টার্ম। এবং মোস্ট ইম্পর্টেন্ট এই কারণেই বলছি, দুটো কারণ। একটা হলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট কনসেন্ট্রেশন, এটা একটা কারণ। আরেকটা কারণ, এতক্ষণ অবধি যে কনসেন্ট্রেশন টার্মগুলো আমরা পড়েছি সেখানে তোমার সলিউশনের কথা বলা হয়েছে। ধরো টোটাল আমার এই সলিউশনটার মধ্যে কতটা সলিউট আছে, তাহলে সলিউট বাই সলভ্যান্ট, সলিউট বাই সলিউশন।
এই টার্মগুলো আমরা পড়েছি, এই রেশিওটা অ্যাকচুয়ালি জেনেছি। কিন্তু এই হচ্ছে প্রথম টার্ম যেখানে আমরা অ্যাকচুয়ালি জানবো সলিউট বাই সলিউশন নয়, সলিউট বাই সলভেন্ট। কতটা সলভেন্টের মধ্যে কতটা সলিউট আছে, এইটা হলো ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে মোলালিটির ডেফিনেশনটা যদি দেখি তাহলে সিম্পল একদম, মোলস অফ সলিউট পার কেজি ওয়েট অফ সলভেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। পার কেজি অফ সলভেন্ট মানে যে সলভেন্টটা 1 কেজির মধ্যে কত মোল আমার সলিউট ডিজলভ আছে, এটাই হলো আমার মোলালিটি। এটা তাহলে মোলালিটি লিখতে পারি m ইকুয়ালস টু n নাম্বার অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই w অফ সলভেন্ট, ইন কেজি। এটাই হলো আমার মোলালিটি। ঠিক আছে, এবার মোলস, নাম্বার অফ মোলসটাকে যদি এইভাবে এক্সপ্লেন করে দিই একটু, তাহলে সেটাকে এভাবে বলা যেতে পারে যে এটা এক্সপ্যান্ড করে দিলাম, মোলসটাকে লিখলাম ডব্লিউ অফ সলিউট ডিভাইডেড বাই মোলার মাস অফ সলিউট ইনটু ডব্লিউ অফ সলভেন্ট। এই টার্মটা দিয়ে বলা যেতে পারে। ঠিক আছে, তো লাস্টলি আমরা একটা ছোট্ট এক্সাম্পল নেব, সেই এক্সাম্পলটার মধ্যে যতগুলো এতক্ষণ কনসেন্ট্রেশন টার্মগুলো পড়লাম সেই টার্মগুলো নিয়ে একটা জাস্ট প্রবলেম, সিম্পল প্রবলেম একটা। আর বাকি প্রবলেমগুলো তোমাদের পিডিএফ আকারে দেওয়া থাকবে ডিসক্রিপশানে, সেখান থেকে দেখে নিতে পারো। ছোট্ট প্রবলেম এটা বলি, এটা হলো 4% W by W solution of NaOH plus water। NaOH and water এর একটা সলিউশন আছে যেটা 4% W by W is prepared if density equals to 1.5 gram per cc, density টা 1.5 gram per cc, then find out molality, mole fraction, normality and strength। সব টার্মগুলো একসাথে বলে একটাই প্রবলেমে সবগুলো সলভ করবে। ঠিক আছে, তো এবার আমাদের কথা জানতে হবে যে 4% W by W এটার মানেটা, এটা মিনস কি করছে যে 100 গ্রাম W by W মানে ওয়েটটা নিতে হবে। 100 গ্রাম যদি আমার টোটাল সলিউশনটা হয়, সেই সলিউশনের মধ্যে NaOH আমার কতটা রয়েছে, 4 গ্রাম। টোটাল সলিউশন 100 গ্রাম, NaOHটা রয়েছে 4 গ্রাম। তাহলে ওয়েট অফ ওয়াটার মানে যে সলভেন্টটা, সেই সলভেন্টের ওয়েট কত, 100 minus 4, 96 গ্রাম। মোলার মাস অফ NaOH এটা কত, আগেই ক্যালকুলেট করেছি 40 গ্রাম পার মোল। তাহলে n অফ NaOH মানে মোলস অফ NaOH এটা কত ক্যালকুলেট করতে হবে, ওয়েট টেকেন, ওয়েটটা কত 4 গ্রাম ডিভাইডেড বাই তার মোলার মাস 40, তার মানে 4/40 equals to 1/10। এটা হলো নাম্বার অফ মোলস অফ NaOH। এবার কথা হচ্ছে যে ডেনসিটিটা আমার কত দেওয়া আছে, ডেনসিটি ইকুয়ালস টু ডেনসিটি অফ সলিউশন, সলিউশনের ডেনসিটি আছে 1.5 গ্রাম পার সিসি। তাহলে সলিউশনের ভলিউমটা কত এটা আমাকে জানতে হবে, কারণ নর্মালিটি মোলারিটি যেখানেই যাও না কেন তোমার সলিউশনটার যে ভলিউমটা ইন লিটার সেটা আমাকে অলরেডি বসাতে হবে। তাহলে এখান থেকে বলতে পারবো ভলিউম অফ সলিউশন এটা সমান ওয়েট থেকে ডিভাইডেড বাই ডেনসিটি। এবার ওয়েটটা কার, ওয়েটটা আমার সলিউশন, সেই ওয়েটটা কত 100 গ্রাম। তাহলে 100 গ্রাম ডিভাইডেড বাই 1.5 এটা হবে আমার ভলিউম, যে ভলিউমটা কি হবে সিসি, অর্থাৎ সিসি আর ml।
মিলিলিটারে আমার ভলিউমটা আসছে। এটা ক্যালকুলেট করে দেখবো, আমি দিচ্ছি, এটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে ভলিউমটা আমার পাওয়া যাচ্ছে, ভলিউম অফ সলিউশন, এটা এখান থেকে ক্যালকুলেট করলে 1/15 লিটার, মিলিলিটারকে লিটারে কনভার্ট করলে এটা লিটার পাওয়া যাচ্ছে। আর কি পেলাম আমি, এন অফ NaOH 1/10। তাহলে এখান থেকে খুব সিম্পল ভাবে 1 নম্বর থেকে আসছি, মোলারিটি। মোলারিটি কি ছিল, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম। তাহলে 1/10 ডিভাইডেড বাই 1/15, মানে 15/1 ইকুয়ালস টু 15/10, 1.5। এটা হলো মোলারিটি। সেকেন্ড কেস কি বলেছি, নর্মালিটি। নর্মালিটি ইকুয়ালস টু কি জানি আমরা, মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। যেহেতু এখানে NaOH, তাহলে মোল এন ফ্যাক্টরটা কি হতো, 1, তাহলে নর্মালিটি ইকুয়ালস টু 1.5। থার্ড পয়েন্ট, মোলালিটি। মোলালিটি ফর্মুলাটা কি ছিল, নাম্বার অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। তাই নাম্বার অফ সলিউট 1/10 ডিভাইডেড বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। গ্রামে আমরা পেয়েছি 96 গ্রাম, তাহলে 96 ডিভাইডেড বাই 1000, এখান থেকে বলতে পারি 1/10 ইন্টু 1000 ডিভাইডেড বাই 96। এটা ক্যালকুলেট করে কত আসবে। এটা হলো মোলালিটি। এটা হলো মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন মানে বলা আছে, দেখো কোশ্চেনটার মধ্যে মোল ফ্র্যাকশন বলা আছে, আর কিছুই বলা নেই। যখনই কিছু কোশ্চেনের মধ্যে বলা না থাকবে, তাহলে মোল ফ্র্যাকশন মানে এটা বুঝে নিতে হবে যে মোল ফ্র্যাকশন অফ সলিউট, মানে NaOH এর মোল ফ্র্যাকশন জানতে পেরেছি। তাহলে নাম্বার অফ মোলস অফ NaOH ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস। ঠিক আছে, টোটাল নাম্বার অফ মোলসের মধ্যে কি থাকবে, নাম্বার অফ মোলস অফ NaOH প্লাস নাম্বার অফ মোলস অফ ওয়াটার। এটা 1/10 ডিভাইডেড বাই এটা 1/10 প্লাস মোলস অফ ওয়াটারটা কি, ওয়াটারের ওয়েট ডিভাইডেড বাই ওয়াটারের মলিকুলার ওয়েট। ওয়াটারের ওয়েট কত, 96 গ্রাম, ডিভাইডেড বাই এই মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করে দেখবে 18 আসবে। তো এখান থেকে ক্যালকুলেট করে যেটা আসবে সেটা মোল ফ্র্যাকশন হয়ে গেল। লাস্ট যেটা আসছি এটা হলো স্ট্রেংথ। স্ট্রেংথ টার্মটা এতক্ষণ বলা হয়নি, সেটা এখানেই বলে দেবো। স্ট্রেংথ ইকুয়ালস টু মোলারিটি ইনটু মোলার মাস। অর্থাৎ সলিউশনটার মধ্যে যে মোলারিটি যত যেটা থাকবে সেটাকে মলিকুলার ওয়েট দিয়ে বা মলিকুলার মাস দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটাই হলো তোমার স্ট্রেংথ। 1.5 ইন্টু 40, এটা হয়ে যাবে তোমার 60 গ্রাম পার। একটা প্রবলেমের মধ্যে দিয়ে এতগুলো তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেল। এই কনসেপ্টগুলোর উপর বেস করে আরও অনেক কিছু প্রবলেম ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা করে নেবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।